গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 18 ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি জেলা শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে জেলার 56টি অনাথ এবং বৃদ্ধাঙ্গ শিশুর পড়াশোনার জন্য প্রতি মাসে 4,000 টাকা করে অর্থ দেওয়া হচ্ছে। শিশু সুরক্ষা বিভাগের উদ্যোগে এখনো পর্যন্ত 4টি শিশুকে আইনগতভাবে দত্তক হিসাবে 4 জন অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও 2টি শিশুকে দত্তক হিসাবে পেতে 2 জন দরখাস্তকারীর হাতে তুলে দিতে আইনি প্রক্রিয়া বিভাগ থেকে জারি রয়েছে। শিশু সুরক্ষা প্রকল্প সুরক্ষিত শৈশব সোনালী অসম কর্মসূচির সূচনা অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সভায় একথা জানানো হয়। সূচনা সভার পৌরোহিত্য করে এডিসি দীপমালা গোয়ালা জেলার শিক্ষা বিভাগকে শিশু এবং অভিভাবকদের যুক্ত করে শিশু সুরক্ষা বিষয় নিয়ে পর্যালোচনা করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি এডিসি গোয়ালা শিশু সুরক্ষার বিষয়ে স্পিচ কম্পিটিশন, আর্ট কম্পিটিশন ইত্যাদি আয়োজনের জন্য আবেদন জানান। এতে জেলার শিশু সুরক্ষা বিভাগ শিশু কল্যাণ কমিটি সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গরিব মানুষের স্বপ্নের প্রকল্পকে ঘিরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে দালাল চক্র। গৃহহীন দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। এমন অভিযোগ সামনে আসতেই কড়া অবস্থান নিলেন জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কাউকে 1 টাকাও দিতে হবে না। কেউ যদি টাকা চায় বা দালালি করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা হবে। দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া বলেন, 2018 সালের তালিকায় ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ। এখানে দালাল চক্রের কোনো জায়গা নেই। মানুষকে বিভ্রান্ত করে যারা টাকা আদায়ের চেষ্টা করছে তারা সম্পূর্ণ বেআইনি কাজ করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা আগে সেলফ সার্ভে করেছিলেন তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে নিয়ম মেনেই চলছে। এই প্রক্রিয়ায় কোনো মধ্যস্থকারী বা দালালের প্রয়োজন নেই। ভেরিফিকেশনের নামে কেউ যদি টাকা দাবি করে তাহলে বুঝতে হবে সে প্রতারক। সাধারণ মানুষ যেন এই ফাঁদে পা না দেন, কড়া ভাষায় সতর্ক করেন তিনি। দিলওয়ার হোসেন বড়ভূঁইয়া আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস বারবার স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা শুধুমাত্র প্রকৃত গরিব, গৃহহীন ও যোগ্য মানুষরাই পাবেন। দূরপাল্লার ট্রেনে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এলো ভারতীয় রেল। ট্রেনের রিজার্ভেশন চার্ট প্রকাশ নিয়ে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে রেল বোর্ড। শেষ মুহূর্তের দুশ্চিন্তা কমাতে এবং যাত্রী স্বচ্ছন্দ বাড়াতে চার্ট প্রকাশের সময় উল্লেখযোগ্যভাবে এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। এতদিন পর্যন্ত রেলের নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার মাত্র 4 ঘন্টা আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট প্রকাশ করা হতো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দূরপাল্লার যাত্রীরা 4 ঘন্টা আগেই বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। মাঝ রাস্তায় বা স্টেশনে পৌঁছানোর পর যদি জানা যায় টিকিট কনফার্ম হয়নি, তবে চরম ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। যাত্রীদের এই দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে চার্ট প্রকাশের সময় এগিয়ে আনার এই ইঙ্গিত মিলছে। কোন কোন ট্রেনের ক্ষেত্রে এই সুবিধা? রেল সূত্রের খবর, প্রাথমিকভাবে প্রিমিয়াম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেনগুলিতে এই নতুন ব্যবস্থা কার্যকর হতে পারে। তালিকায় রয়েছে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস। অন্যান্য দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন। ডিজিটাল বুকিং ব্যবস্থায় আধুনিকরণের ফলে এখন দ্রুত চার্ট তৈরি করা সম্ভব হচ্ছে। চার্ট আগে প্রকাশ হলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা আগেভাগেই জানতে পারবেন
তাদের টিকিট কনফার্ম হয়েছে কিনা। টিকিট কনফার্ম না হলে যাত্রীরা বিকল্প ট্রেনের ব্যবস্থা বা যাত্রা বাতিলের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন। স্টেশনে গিয়ে ভিড় করা বা শেষ মুহূর্তে কুলি ও ব্যাগ নিয়ে ছুটাছুটি করার মানসিক চাপ কমবে। বরাকের 13টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 3টি কেন্দ্র এবার অগপকে ছেড়ে দেওয়ার পথে এগোচ্ছে বিজেপি। আসন্ন সমঝোতা নিয়ে দুদলের প্রাথমিক আলোচনা অনুযায়ী দক্ষিণ করিমগঞ্জ সুনাই এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্র শরিক অগপর হাতে যাচ্ছে, কারণ ওই 3টি বিধানসভা কেন্দ্র এখন মুসলিম বহুল, যেখানে পদ্মের প্রতীকে জয়ী হওয়া কঠিন। ডিলিমিটেশনের ফলশ্রুতিতে পরিবর্তিত এই পরিস্থিতিতে দক্ষিণ করিমগঞ্জ সুনাই আলগাপুর কাটলিছড়া অগপর টিকিট প্রত্যাশীর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলবদলের চেষ্টা করেছেন 4 বিধায়কও। অগপ সূত্রের খবর, বিধায়ক সিদ্দেক আহমেদ সুজামুদ্দিন লস্কর, জাকির হোসেন লস্কর, করিমউদ্দিন বড়বুইয়া যোগাযোগ রেখে চলছেন। এর মধ্যে দক্ষিণ করিমগঞ্জের টিকিট প্রত্যাশী সিদ্দেক আহমেদ নতুন বছরে অগপয় যোগ দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের অবশ্য অগপ টিকিটের দাবিদার হয়েছেন আরেক সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। তিনিও অগপ নেতৃত্বের সঙ্গে যোগদান রাখছেন। টিকিটের ভরসা পেলে বিজেপি ছেড়ে যোগদান দিতে পারেন অগপয়। তাই সিদ্দেক না ইকবাল, কার উপর ভরসা করে অগপ নেতৃত্ব সেটা সময়ই বলবে। কিন্তু সিদ্দেক ইকবাল দুজনের সঙ্গেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। ফলে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের টিকিটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মতামত জরুরি হবে বলে মনে করা হচ্ছে। নিলামবাজার উন্নয়নখণ্ড এলাকায় উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় রেগে অগ্নিশর্মা হলেন জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ সম্পন্ন না হওয়ায় এবং কাজে অবহেলা করার জন্য 2 জন জিআরএস গ্রাম রোজগার সহায়ক এবং 1 জন জিপিসি গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর বেতন আটকে রাখার জন্য উপস্থিত বিডিও রশিকা ইসলামকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। জানা গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গৃহ নির্মাণ করার কাজ বাস্তবায়ন নিয়ে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নখণ্ড এলাকায় বিভিন্ন অনিয়ম হয়েছে। বিভিন্ন জিপি এলাকায় আবাস যোজনার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হয়নি। এই ব্যাপারটি যাদের দেখার কথা তারা দায়িত্ব সুচারুরূপে পালন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে মঙ্গলবার রাতে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নখণ্ডের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী, বিডিও রশিকা ইসলাম, অ্যাসিস্ট্যান্ট বিডিও ব্লকের ইঞ্জিনিয়ার, 17 জন জিপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, জিআরএস, জিপিএ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পর্যালোচনা সভায় কাজের খতিয়ান এবং অগ্রগতি জানতে চান জেলাশাসক। প্রধানমন্ত্রী আবাস যোজনার 3য় কিস্তির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু এলাকায় কেন সম্পন্ন করা হয়নি, এই বিষয়টি জানতে চান জেলাশাসক। সেই সময় 2 জন জিআরএস এবং 1 জন জিপিএস এ ব্যাপারে বিভিন্ন অজুহাত দেখান বলে জানা গেছে। তারা যে যুক্তি দেখান এতে মোটেই সন্তুষ্ট হতে পারেননি জেলাশাসক। তিনি রেগে অগ্নিশর্মা হয়ে উঠেন। একসময় পাশে থাকা বিডিওকে ওই 3 জনের বেতন আটকে রাখার নির্দেশ দেন জেলাশাসক। ভারত সরকারের নির্দেশনানুসারে এবং অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের আদেশক্রমে শ্রীভূমি জেলায় গমের মজুদ নিয়ন্ত্রণে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। জেলায়ুক্তের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বাজার নিয়ন্ত্রণ এবং গমের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের জন্য মজুদ সীমা বা স্টক লিমিট কার্যকর করা হয়েছে। সেই অনুসারে খুচরা বিক্রেতা সর্বোচ্চ 10 মেট্রিক টন, পাইকারি বিক্রেতা সর্বোচ্চ 3000 মেট্রিক টন, নিজস্ব এবং তৃতীয় পক্ষের মজুদ সহ পাশাপাশি বিগ চেইন রিটেইলার প্রতি আউটলেটের জন্য 10 মেট্রিক টন এবং সমস্ত আউটলেট মিলিয়ে মোট 3000 মেট্রিক টন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত ব্যবসায়ীর কাছে নির্ধারিত সীমার অতিরিক্ত মজুদ রয়েছে
তাদের এই নোটিশ জারির 15 দিনের মধ্যে অতিরিক্ত মজুদ কমিয়ে নিয়ম মেনে বিন্যাস করতে হবে। সকল গম মজুতকারী সংস্থাকে সরকারি হুয়ের লিমিট পোর্টালে বাধ্যতামূলকভাবে নিবন্ধনকরণ বা তথ্য আপডেট করতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন থেকে জানানো হয়েছে যে বাজার পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করতে হবে এবং নিয়মিত সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হবে।